যা করেছিলাম এই প্রথম দিকের পার্ট গুলো হচ্ছে কন্টিনিউয়াস, সিম্পল, তারপর হচ্ছে কম্পাউন্ড, তারপর হচ্ছে কম্পাউন্ডেড, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট কিরকম হবে, নমিনাল ইন্টারেস্ট রেট, আর হচ্ছে আমার ইয়ে এগুলোর মধ্যে হচ্ছে রিলেশনশিপ দেখেছিলাম, অল্প একটা ম্যাথ করেছিলাম আর কি। আর আজকে যেটা দেখবো সেটা শুরু করবো আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট আজকে, মানে আমরা যত কিছু করব এই হচ্ছে কোর্সে সবই মোটামুটি হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমাদের প্রথমে ড্র করে নিতে হবে, তারপর হচ্ছে উইল ডু দ্য ক্যালকুলেশন। সো এটা হচ্ছে বোঝা জরুরি কিভাবে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে থেকে ন্যারেটিভ থেকে হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ড্র করবো। টিপিক্যালি সাপোজ লাইক হচ্ছে আমরা মানে 25,000 টাকা কারো কাছে ধার ধার নিয়েছি, 25,000 টাকা। এখন হচ্ছে আমার 5 বছরের মধ্যে শোধ করতে হবে, মানে সেটা হচ্ছে আমাকে ইন্টারেস্ট রেট পে করে আমাকে 5 বছরের মধ্যে কমপ্লিট টাকাটা হচ্ছে দিতে হবে, টোটাল অ্যামাউন্ট টাকা। তো এটা যদি হচ্ছে আমরা ড্র করতে চাই তো হচ্ছে আমাদের যেটা করবো সেটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, মানে টাইম স্কেল হচ্ছে আমাকে কনসিডার করতে হবে। তো ক্যাশ ফ্লো হচ্ছে টাইম স্কেল অনুসারে হচ্ছে মানি ডিস্ট্রিবিউশনটা এক্সপ্রেস করাকে, বাট ক্যাশ ডিস্ট্রিবিউশন সেটাকে এক্সপ্রেস করা কি হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম বলে। তো আমরা যেটা এক্সাম্পল বললাম 25,000 টাকা, আমার হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা যেটা নিয়েছি মনে করি প্রেজেন্ট হচ্ছে 25K। আমরা হচ্ছে এটা হচ্ছে 5 বছরের মধ্যে এন ইকুয়াল টু 5 ইয়ার্স এর মধ্যে দিতে হবে। এবং হচ্ছে ইন্টারেস্ট রেট যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ধরলাম 10% ইন্টারেস্ট রেট। এটা যদি আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ড্র করতে চাই আমাকে প্রতি ইন্টারেস্ট রেট মানে হচ্ছে যেটা আমরা প্রতি বছর হচ্ছে নির্দিষ্ট কিছু অ্যামাউন্টের টাকা আমরা হচ্ছে পে করব। তো আমরা এটাকে হচ্ছে এরকম একটা হরাইজন্টাল লাইন হচ্ছে আমরা ড্র করি। আমরা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে 5 বছরের মধ্যে দিতে হবে আমরা হচ্ছে 5টা ভাগে ভাগ করব। মনে করলাম এটা হচ্ছে জিরো স্টার্টিং পিরিয়ড, 1 2 3 4 এন্ড 5। এই যে আমরা 5 ইয়ারটা এখানে করলাম, এখানে হচ্ছে যেভাবে করি সেটাকে বলি হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার ক্যালকুলেশন। এন্ড অফ দ্য ইয়ার বা ইউওয়াই বলি আর কি আমরা। সেটা মানে কি, সেটা হচ্ছে আমরা টাকাটা পে করব হচ্ছে প্রতি বছরের শেষে। এই যে এখানে জিরো বোঝাচ্ছে এটা মানে কি বলেন তো, স্টার্টিং অফ দ্য টাইম। এবং ওই যে এই যে আমাদের ওয়ান মানে এই যে টাইম স্পেন্ড টুকু এটা মানে হচ্ছে কি একে যখন যাবো তখন সেটা বোঝাচ্ছে 1 বছর কমপ্লিট হয়েছে। তো এই যে যেটা 1 অর 2 অর 3 যেটাই বলি না কেন সেগুলো হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার। মানে এটা এন্ড অফ দ্য ইয়ার 1 বছর পাস করার পর, এটা হচ্ছে দুই নাম্বারটা কত হবে বলেন তো, এন্ড অফ দ্য ইয়ার 2 বছর পাস করার পর, এটা হচ্ছে 3 বছর পাস করার পর। তা আমরা যদি হচ্ছে এভাবে ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই যে কিরকম হচ্ছে, সেটা হচ্ছে ধরলাম এই যে আমরা প্রথমে কিছু টাকা ল্যান্ড করেছি। এটা হচ্ছে কনভেনশন হয় যখন হচ্ছে আপনার কাছে টাকা আসবে মানে হচ্ছে আমার কত ইনকামিং হচ্ছে আমার কত পজিটিভ ফ্লো হবে। পজিটিভ ফ্লো হচ্ছে আপওয়ার্ড দিকে ডাইরেকশন হবে, টাকা যখন আপনার পকেটে আসবে, পকেটে আসতেছে সেটা হলে আমরা বলবো পজিটিভ ডাইরেকশন। আর যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে মানি ডাইরেকশন হবে কত বটম দিকে আর কি। তো আমার কাছে আমি যদি 25,000 টাকা ধার নেই সেটা হচ্ছে আমার পকেটে ঢুকবে না বেরোয় যাবে। পকেটে ঢুকবে। তাহলে যদি ঢুকে এটা হচ্ছে একটা পজিটিভ হবে তাই না, যখন হচ্ছে বছরের টাইম শুরু হয়নি বা আমরা টাইম ধরেছি আর কি, তখন হচ্ছে 25কে আমরা হচ্ছে আমাদের রিসিভ করেছি। আমার এটা পে করতে হবে কত, 5 বছরের মধ্যে পে করতে হবে। এখন এটা ইকুয়াল পেমেন্টও হতে পারে, প্রতি বছর পর পর ইন্টারেস্ট রেট মিলিয়ে আমরা হচ্ছে ইকুয়াল পে করতে পারি অথবা এক একটা এক রকম করতে পারি। এই যে অ্যারোটা আমরা যেভাবে দিব মাল্টিপল হচ্ছে যদি ক্যাশ ফ্লো হয় সেটার জন্য অ্যারো যেটা হবে অ্যারো ম্যাগনিটিউডটা এক্সপ্রেস করবে টাকা বেশি না কম। তো সাপোজ লাইক আমরা যখন হচ্ছে টাকা দিব মানে আমার পকেট থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম বছরে কিছু টাকা দিলাম, দ্বিতীয় বছরে আরেকটু বেশি দিলাম, তৃতীয় বছরে একটু কম দিলাম, চতুর্থ বছরে আবার হচ্ছে প্রথম ইয়ারের সমান দিলাম, পঞ্চম বছরে দিলাম। এই যে টোটালটা 5 বছর আমি পে করলাম এই টোটাল অ্যামাউন্টটা কার সমান হতে হবে, ইন্টারেস্ট রেট সহ। এই যে আমি যে প্রথমে প্রেজেন্ট ওর যেটা ছিল, প্রথমে একদম যখন স্টার্ট শুরু হয়েছে তখন যত টাকা ছিল এটাকে ইন্টারেস্ট রেট সহ আমাকে ফাইনালি পে করতে হবে। এই যে এই টোটাল টাইম স্পেন্ড বরাবর, এখানে যে আমরা এটাকে ফিউচার বলতেছি, ফিউচার ওর্থ বলতেছি বা এফ দিয়ে এক্সপ্রেস করি। ফিউচার ওর্থ আমরা যেটা হচ্ছে যা আগে ম্যাথ করে এসেছি এফ, আর প্রেজেন্ট মানে পি দিয়ে প্রেজেন্ট ওর্থ এক্সপ্রেস করছি। প্রেজেন্টেড মানে যেটা হচ্ছে একদম বিগিনিং এ যেটা যে অ্যামাউন্টটা থাকবে। তো এই যে আমরা প্রতি বছর কমপ্লিট হচ্ছে দেন উই আর পেইং সাম অ্যামাউন্ট অফ মানি, এটাকে বলতেছি এন্ড অফ দ্য ইয়ার। মানে হচ্ছে বছরটা এই যে জিরো যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এই বছরটা মাত্র শুরু হয়েছে, 365 দিন যাবে দেন হচ্ছে আমরা একটা ডাউন পেমেন্ট দিচ্ছি। আবার এই পয়েন্টটাই যেখানে ওয়ানের সাথে আমরা মার্চ করলো সেটা হচ্ছে দ্বিতীয় বছরের শুরু, প্রথম বছরের শেষ দ্বিতীয় বছরের শুরু। 1 বছর পর আবার যখন এন্ড অফ দ্য ইয়ার 2 ইয়ার্স হলো তখন আমরা পে করছি।
এই এন্ড অফ দ্য ইয়ারে ক্যাশ ফ্লোটা বুঝতে পারছি। জি স্যার। এইটুকু হচ্ছে আমার কত ক্যাশ আউট, তাই না? এর জন্য নেগেটিভ, এটা হচ্ছে ক্যাশ আউট, এটা হচ্ছে ক্যাশ ইন, যেটা আমার পকেটে আসলো। ক্যাশ ইন হলে পজিটিভ, ক্যাশ আউট হলে নেগেটিভ। তো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভতে আমি ড্র করেছি। এটা হচ্ছে যদি আমরা বলি সেটা হচ্ছে বড়োয়ার পার্সপেক্টিভ, তাই না? আমি টাকা ল্যান্ড করেছি, জি স্যার। তাই আমার পার্সপেক্টিভ থেকে। কিন্তু যার কাছ থেকে আমি টাকা ল্যান্ড করেছি, যদি আমরা ল্যান্ডার পার্সপেক্টিভ ড্র করি, তাহলে ক্যাশ ফ্লোটা কিরকম হবে? 5 বছরের একটা পিরিয়ড, 0 1 2 3 4 5 ইকুয়াল স্পেসিং দিয়ে আমরা করলাম। ল্যান্ডার পার্সপেক্টিভে কিরকম হবে? ও আমাকে টাকা দিল, তাহলে যখন হচ্ছে টাকা দিল 25,000, সেটা হচ্ছে পজিটিভ হবে না নেগেটিভ হবে? ল্যান্ডার যখন মানে যে হচ্ছে টাকা ধার দিচ্ছে, ও যখন আমাকে এন্ড অফ দ্য ইয়ার, যখন তার টাইম শুরু হয়েছে, কন্ট্রাক্ট যখন শুরু হয়েছে, তখন আমাকে 25,000 টাকা ধার দিয়েছে। তাহলে ওর কাছ থেকে এটা কি হবে? ওর পকেট থেকে বেরিয়ে যাবে না ঢুকবে? জি, বের হয়ে যাবে ওনার কাছে। তাহলে এটা ক্যাশ ফ্লোটা কোন দিকে হবে, পজিটিভ আর নেগেটিভ? তো নিচের দিকে নেগেটিভ। নেগেটিভ স্যার, নেগেটিভ নেগেটিভ। হবে। এটা হচ্ছে ইকুয়াল টু ওর জন্য 25K। তো ও আমি তার যাকে যে টাকাটা দিচ্ছি, সেটা হচ্ছে পরে ও পেতে থাকবে, তাই না? যে আগেরটাই যদি রিক্রিয়েশন করি আমরা এখানে, তাহলে হচ্ছে দেখতে পারবো আমরা হচ্ছে এই যে টাকাটা আমি এভাবে পে করছি, তার মানে ওর পকেটে আসতেছে। তাহলে এটা হচ্ছে ওর জন্য ক্যাশ ইন, আমার জন্য যেটা ক্যাশ আউট ছিল ওর জন্য ইন, আমার জন্য যেটা ইন ছিল ওর আউট। তাহলে এই যে ক্যাশ ফ্লো আমরা ড্র করছি, এটা হচ্ছে টোটাল ফাইন্যান্সিয়াল জিনিসটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, তাই না? এটা হচ্ছে একটা কনসেপ্ট। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এখানে তো কিছু সাইন ডাইরেকশন থাকে, যদি হচ্ছে পকেটে টাকা আসে তাহলে পজিটিভ ফ্লো ধরবো, যদি আমার টাকা এখান থেকে এক্সপেন্ডিচার হচ্ছে আমরা নেগেটিভ ধরবো। আবার এটা হচ্ছে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম হতে পারে, সেটাও বললাম, তাই না? মানে হচ্ছে এক একজনের পার্সপেক্টিভটা এক এক রকম হতে পারে, তবে এখানে সবসময় এটা আমাদের পার্সপেক্টিভ দিয়ে ড্র করবো, তো সমস্যা নেই আমরা যখন ম্যাথ করবো। তো এটা হচ্ছে ক্যাশ ফ্লোর জিনিস। এবং হচ্ছে এই যে আমরা প্রেজেন্ট অর্থ আর ফিউচার অর্থ বলছি, প্রেজেন্ট অর্থটা হচ্ছে কি, একদম যখন টাইম শুরু হয়েছে তখন যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলতে প্রেজেন্ট অর্থ পি, বা প্রিন্সিপালও বলতে পারেন আপনারা। আবার ফিউচার আমরা প্রিন্সিপাল না বলে প্রেজেন্ট ওর্থ বলাটাই হচ্ছে প্রেফার করবো এরপর থেকে আর কি। এটা হচ্ছে একদম স্টার্টিং এ যত কিউমুলেটিভ অ্যামাউন্ট ছিল সেটা। আর ফিউচারটা কি হবে, এফ যেটাতে এক্সপ্রেস করছি সেটা হচ্ছে আমি ইন্টারেস্ট পে করলাম বা যত অ্যামাউন্ট হচ্ছে এখানে জমা হচ্ছে, সবগুলার একটা কিউমুলেটিভ অ্যামাউন্ট, তাই না? সবগুলা 5 বছর পর কতটুকু হবে সেটাকে আমরা বলতেছি এফ দিয়ে এক্সপ্রেস করবো। বুঝতে পারলাম? জি স্যার। তো ওদের মধ্যে রিলেশনশিপটা কি হবে? রিলেশনশিপটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা কত, ফিউচার ওর সমান সমান আমরা জানি কি, পি ইকুয়াল টু 1 i টু দি পাওয়ার অফ n। এই যে সিম্পল ইকুয়েশন যেটা ছিল সেটাই তো রিলেশনশিপ। এখানে এক থেকে বলছি আমরা আই ইন্টারেস্ট রেট দিয়ে যদি আমরা পে করতে থাকি, মানে একটা এরকম, সাপোজ লাইক 0 1 2 3 4 5, 5 বছর। Then এখানে আমরা মনে করলাম ব্যাংকে কিছু টাকা রাখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট বলছি, সাপোজ লাইক এটা 10,000 টাকা হচ্ছে আমরা ব্যাংকে রাখলাম। আমরা বললাম 5 বছর পর আমরা ব্যাংক থেকে এই টাকাটা তুলে নিব ইন্টারেস্ট রেট সহ। তো ইন্টারেস্ট রেট সাপোজ লাইক প্রতি বছর 10% করে হচ্ছে আমরা এখান থেকে পাবো ব্যাংক থেকে। তাহলে আমি 5 বছর যদি পরে যদি ওর টাকা তুলে নিই, সেটা কোথায় হবে? 4 বছরে এখানে হবে নাকি 5 বছর এখানে হবে? স্যার 5 বছরের শুরুতে না শেষে? মানে আমরা এখন তো এর জন্য এটা প্রশ্ন করলাম এই কারণে যে আমরা যত কিছু বলবো সবগুলো এন্ড অফ দ্য ইয়ার চিন্তা করতে হবে, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। আমরা যদি স্পেসিফাই না করে দিই, আমরা যত এখানে ক্যাশ ফ্লো বলবো সব এন্ড অফ দ্য ইয়ার। তাহলে যে আমি বললাম 5 বছর পর তুলে নিবো, তার মানে এটা কি 5 বছরের বিগিনিং হবে নাকি 5 বছরের শেষে হবে? স্যার 5 বছরের শেষে হবে তাহলে। শেষে। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার তুলে নিব। হ্যাঁ, পজিটিভ হবে না, আমার তুলে পকেটে নিলে আসবে। পজিটিভ হবে। হুম। তাহলে এই যে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টোর ছিল, যেটা হচ্ছে কম্পাউন্ডেড হবে প্রতি বছর, সেটা হচ্ছে আমরা এন্ড অফ দ্য ইয়ার 5 বছর পর উইল রিসিভ সাম অ্যামাউন্ট অফ মানি। তো ওদের মধ্যে যদি রিলেশনশিপ আমি বলতে চেতাম বা কত টাকা আমরা রিসিভ করবো, সেটা হলে আমরা কি ডাইরেক্টলি ইকুয়েশন ইউজ করতাম না, যে 5 বছর কম্পাউন্ডেড হবে, তাহলে এফ ইকুয়াল টু পি ইকুয়াল টু আই প্লাস অফ টু দি পাওয়ার অফ এন, তাই না? এন ইকুয়াল টু 5 ইয়ার্স। তাই তো, বুঝতে পারছি? জি স্যার। এখন যদি আমরা ঘুরায় বলতাম, আমরা যদি বলতাম হচ্ছে না, আমরা ব্যাংকে কিছু টাকা রেখেছি, আমরা হচ্ছে মানে এফ পেলাম হচ্ছে 20,000 টাকা আফটার 4 ইয়ার্স, উইথ আই ইকুয়াল টু 6%, অ্যানুয়াল 6% ইন্টারেস্ট রেটে। আমাকে প্রশ্ন করলো তাহলে প্রিন্স কত ছিল, মানে হচ্ছে আমরা কত টাকা ব্যাংকে রেখেছিলাম, তার মানে আমাকে জিজ্ঞেস করছে কিসের ভ্যালু বের করার জন্য।
স্যার শুরুতে মানে প্রেজেন্ট নোট, প্রেজেন্ট নোট কত ছিল, তাই না? প্রেজেন্ট নোট কত ছিল, তার মানে পি বের করতে বললো। তাহলে পি ইকুয়াল টু কত হবে, এফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস অফ সিম্পল আর টু দি পাওয়ার অফ এন, আমরা যে টিপিক্যাল ইকুয়েশন যেরকম থাকে সেটা বুঝতে পারলাম। ক্যাশ ফ্লো কিভাবে ড্র করতে হবে বা কথা থেকে বা কি, মানে এটা কোনটা কি বোঝাচ্ছে ক্যাশ ফ্লো নোটেশন গুলা। জি স্যার। ওকে, তারপর একটা স্পেশাল কনসেপ্ট আসে বন্ড। বন্ড জিনিসটা কি কেউ বলতে পারবেন? স্যার ব্যাংক থেকে স্যার ওই যে একটা আর প্রাইস কি বন্ড যেগুলো টাকার কিনে আর কি। পরিবর্তে স্যার একটা হচ্ছে নোট আর কি পাওয়া যায়, 100 টাকা এরকম। হ্যাঁ, এটাই বন্ড, মানে হচ্ছে এটা এরকম কনসেপ্টটা কি, এটা নর্মালি হচ্ছে বন্ড ইয়ে বিক্রি করতে পারে আপনার ওই, মানে গভর্নমেন্ট সেখানে ইস্যু করতে পারে, ইন্ডাস্ট্রি ইস্যু করতে তিন পারে, মাস তো পর পর একটা ড্র হয়। হ্যাঁ হ্যাঁ ওরকম একটা হবে তো। বন্ড একটা একটা অনেক প্রাচীন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট যখন ওর টাকার প্রয়োজন হয় তখন ও মার্কেটে বন্ড ছাড়ে, মানে হচ্ছে বন্ড ছেড়ে মার্কেট থেকে ও টাকা তুলে নেয়। তো যেটা করে সেটা হচ্ছে আমরা এখানে একটা, মানে এটা সবচেয়ে লো রিস্ক, বন্ডের কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে লো রিস্ক থাকে। ইফ ইউ বাই বন্ড, এটা হচ্ছে একটা গ্যারান্টিড আছে, আমরা এতদিন পর হচ্ছে কিছু টাকা হচ্ছে এখান থেকে পাবো। ইটস নট অ্যাবাউট দা লটারি, লটারি তো হচ্ছে অল্প কয়েকজন পাবে, কিন্তু হচ্ছে এখানে একটা গ্যারান্টিড অ্যামাউন্ট থাকে যে 5 বছর পর বা 10 বছর পর, টিপিক্যালি এটা লেন্দি হয় 10 বছরের মতো থাকে, 10 বছর পর আপনি হচ্ছে এই 10 টাকায় যে বন্ড কিনেছেন সেটা হচ্ছে হয়ে যাবে 10,000 টাকা হয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট থাকে। তো সবচেয়ে লো রিস্ক থাকে, আপনি এখানে বন্ড কিনলে অবশ্যই এখান থেকে হচ্ছে কিছু রিটার্ন পাবেন আফটার 10 ইয়ার্স, যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর খুবই কম থাকে, এগুলো আমরা পরে পড়বো। গভর্নমেন্ট বন্ডের রিস্ক সবচেয়ে সবচেয়ে কম, ইন্ডাস্ট্রি বন্ডের আরেকটু রিস্ক বেশি থাকে আর কি, ইন্ডাস্ট্রি দেউলিয়া হয়ে যেতে পারে। তো এখানে বন্ডের যেটা থাকে সেখানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বলে একটা জিনিস আছে। ম্যাচুরিটি ভ্যালুর কথা আমরা যেটা বললাম, এই যে আমরা বললাম যেটা, এই যে কিছু টাকা হচ্ছে আমি এখানে আমাকে একটা ফিক্সড গ্যারান্টি বলবে যে আপনি 10 টাকার যদি হচ্ছে একটা বন্ড কিনেন, গভর্নমেন্ট বন্ড কিনেন, 5 বছর পর বা 10 বছর পর ইউল গেট 10,000 টাকা। সো এই যে আমরা বলছি 10,000 টাকা আমি পাবো 10 বছর পর, সেটাই হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, মানে হচ্ছে একটা ফিউচারে যে অ্যামাউন্টটা পাবো, এই ম্যাচুরিটিকে বলতেছে আসলে ফিউচার অ্যামাউন্টটা, তাই না? ফিউচার অ্যামাউন্টকে আমরা বন্ড বলছি। এখানে বন্ডে কি কি থাকবে, ম্যাচুরিটি ভ্যালু উল্লেখ থাকতে হবে, ইন্টারেস্ট রেট উল্লেখ থাকতে হবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে হচ্ছে আমাকে এখানে দিবে। এটা খুবই লো হয়, লো ইন্টারেস্ট রেট। কেন লো হয়? কারণ এখানে রিস্ক ফ্যাক্টর সবচেয়ে কম, আমরা এগুলো ইয়ে বলবো যে যত বেশি রিস্ক তত বেশি দেখবেন ইন্টারেস্ট রেটের হচ্ছে একটা ইন্টারেস্ট রেট দেয় মানে ব্যাংকগুলো। তো নর্মালি হচ্ছে যেটা সবচেয়ে লো রিস্ক থাকে, মানে গ্যারান্টি ইউ উইল গেট সাম অ্যামাউন্ট অফ মানি ফ্রম দেয়ার, সো দে আর অফারিং লোয়ার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট, আদারওয়াইজ হচ্ছে পিপল ওন্ট, মানে বেশি মানে প্রফিট এখান থেকে দিতে পারবে না। এবং বাজারে যখন হচ্ছে এই যে কোম্পানিগুলো যখন টাকা তুলতে চায় তখন ওরা হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য তারা হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট অফার করে, যাতে করে মানুষ হচ্ছে এখান থেকে আসে। বাট এখানে অনেকগুলো কনসেপ্ট থাকে, যে হাই রিস্ক হাই গেইন নামে একটা কনসেপ্ট আছে। সো যত বেশি ইন্টারেস্ট রেট আপনাকে শো করছে তার মানে কোম্পানিতে হচ্ছে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি থাকে, মানে হচ্ছে আপনার এখানে মানে আপ ডাউন হতে পারে অনেক হচ্ছে, মানে মানে ফাইন্যান্সিয়াল জিনিসে। এর জন্য নর্মালি গভর্নমেন্ট বন্ড গুলা সবচেয়ে লো ইন্টারেস্টটা থাকে দেখেই হচ্ছে সবচেয়ে লো রিস্ক থাকে, মানে হচ্ছে আপনারা অবশ্যই গ্যারান্টিড একটা হচ্ছে এখান থেকে পাবেন। তো প্রেজেন্ট আর প্রত্যেকটা হচ্ছে বন্ডের একটা হচ্ছে মানে বাইং ইয়ে থাকে, বাইং রেট থাকে, মানে হচ্ছে কত টাকার বন্ড সেটা তো আছে, 10 টাকার বন্ড হতে পারে, 100 টাকার হতে পারে, 500 টাকার বন্ড হতে পারে, গভর্নমেন্ট ইস্যু করে যেহেতু। এবং আরেকটাকে বলি আমরা ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট বলি সেটা হচ্ছে আমার কত, ফিউচার ভ্যালু বন্ডের, যে কোনো বন্ডের ফিউচার মাইনাস হচ্ছে আমরা যদি প্রেজেন্ট মাইনাস করে দিই, সেটা হচ্ছে ডিসকাউন্ট, মানে হচ্ছে কত টাকা আমি এক্সট্রা পাবো এই বন্ড যদি কিনি। এইটাই হচ্ছে বন্ডের কনসেপ্ট ছিল। তো আমরা যদি হচ্ছে একটা বন্ডের ইয়ে দেখি, মানে হচ্ছে ইউএস বন্ড কিরকম থাকে সেটা যদি দেখাই আমরা, এই যে এটা হচ্ছে একটা ইউএস বন্ড, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বাজারে ছাড়ে। তো এইটা দেখেন এখানে কি লেখা আছে, $10,000, মানে এটার ম্যাচুরিটি ভ্যালু এক্সপ্রেস করছে কুপন বন্ড। তো এখানে দেখছে ফর দ্য ভ্যালু রিসিভ ফ্রম দ্য প্রমিসেস টু পে দ্য বেয়ারার অফ দ্য সাম অফ 10,000, হচ্ছে 10,000 টাকা হচ্ছে ওকে পে করবে। কিন্তু এখানে কিছু আরো ইনফরমেশন লেখা থাকে, কি কি লেখা থাকে আমরা দেখি। এই যে 10% ট্রেজারি বন্ড, মানে এটা কিন্তু ওর ইন্টারেস্ট রেট, ইয়ারলি ইন্টারেস্ট রেট ও কত দিচ্ছে সেটা ডেটেড, এটা বাজারে ছাড়ছে দেখেন কত, বাজারে ছাড়ছে হচ্ছে অক্টোবর 18 7 8 1979।
আর হচ্ছে এটা ম্যাচ ডিউ নভেম্বর, মানে হচ্ছে আগে যদি আপনি বন্ডের টাকা নিয়ে যান ও কিন্তু আপনাকে দিবে না। কখন যেতে হবে? আফটার পাসিং সাম পিরিয়ড অফ টাইম। তো এখানে উল্লেখ থাকে, এটা মাস্ট, সেটা হচ্ছে যে ডিউ হচ্ছে নভেম্বর 15, 1994, মানে হচ্ছে দেখেন কত বছর পর এটা, কত বছর পর ম্যাচুরিটি ভ্যালু? 5 বছর। 5 বছর। 1994, মানে 1994 এটা। ও আচ্ছা, 94 আর এটা হচ্ছে 94 সাল। 15 বছর। 15 বছর, তার মানে 15 বছর আগে যদি আপনি 15 হচ্ছে বছর ট্রেজারি স্যার। ডিপার্টমেন্টে এই টাকা নিয়ে যান, বন্ড নিয়ে বলেন আমাকে 10,000 টাকা দাও, ওরা দিবে না কিন্তু। কারণ এটার ম্যাচুরিটি ইয়ার্স হচ্ছে 15 ইয়ার্স। সো 15 ইয়ার্স আগে এটার যে বাইং রেট ছিল, সেটা হচ্ছে আপনি নিয়েছেন 100 টাকা, সাপোজ লাইক ইউ বট ইট $100। আফটার 15 ইয়ার্স ইউর টোটাল বন্ড উইল ম্যাচিউর, হ্যাভ এ ম্যাচিউর ভ্যালু অফ $10,000, বাট এর আগ পর্যন্ত কিন্তু ইউল নট গেট দ্য মানি। সো একটা বন্ডে, বাংলাদেশের অনেক বন্ড আছে সেটা আপনারা জানেন, তো বন্ডের মধ্যে এই ইনফরমেশন গুলো মাস্ট থাকতে হবে। সেটা হচ্ছে আমার ম্যাচুরিটি ইয়ার কবে কবে হচ্ছে এটা আপনি টাকাটা পাবেন, ম্যাচুরিটি রেট, বা হচ্ছে আপনার ইয়ে যেটা মানে ডিসকাউন্ট রেট যেটা, বা হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে ইন্টারেস্ট রেট লেখা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে এখানে অবশ্যই হচ্ছে উল্লেখ থাকতে হবে বন্ড গুলো, বাংলাদেশের বন্ডের কাগজে এগুলো লেখা থাকে অলওয়েজ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি একটা ছোট ম্যাথ করি, এখানে দেখাচ্ছে যে ডিটারমিনেশন অফ দ্য প্রেজেন্ট এন্ড দ্য ডিসকাউন্ট, a bond has a maturity value of 1,000 and is paying a discrete compound interest at an effective annual rate of 3%. ইফেক্টিভ অ্যানুয়াল রেট অফ 3% বলছে, দ্যাট মিনস হচ্ছে এটার মানে ইন্টারেস্ট রেট যেটা বন্ডের সেটা হচ্ছে 3%। ডিটারমাইন দ্য ফলোইং এট দ্য 4 ইয়ার্স বিফোর দ্য বন্ড রিচেস টু দ্য ম্যাচুরিটি ভ্যালু। তাহলে বন্ডের ম্যাচুরিটি ভ্যালু কত বললো ওখানে? 4 বছর, তাই না? 4 বছর পর আপনি হচ্ছে এখান থেকে 1,000 টাকা পাবেন। মানে বন্ডের ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1,000 টাকা, মানে এই বন্ডটা যদি আপনি 4 বছর পর নিয়ে যান, ইউল গেট $1,000 বাই গিভিং হ্যান্ডিং অফ দিস বন্ড। এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 3% বলেছেন। এখন আমরা যদি করি, ওরা যা যা বলেছে সেটা যদি হচ্ছে আমরা বের করতে চাই, প্রেজেন্ট নোট বললো, ডিসকাউন্ট বের করতে বলেছে, discrete compound interest rate, effective interest, discrete compound rate of effective interest, which will be received to a purchaser if the bond was obtained $700। মানে এটার যদি হচ্ছে $700 হচ্ছে বাইং কস্ট হয়, 4 বছর পর যদি $1,000 পাই, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কত পে করবে। আর লাস্ট এটা হচ্ছে যদি নমিনাল ইন্টারেস্ট রেট বলেছে, সেটা যদি হয় তাহলে কিরকম হবে। চলেন আমরা যদি হচ্ছে এটা চাই একটু ম্যাথটা করার জন্য, আমরা হচ্ছে ইনফরমেশন গুলো সাম আপ করি। সো বন্ডের ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমার কত? $1,000। সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট আমাকে প্রথমে বলেছে ওরা কত? 3%, তাই না? তারপর হচ্ছে আমার এন বলেছে হচ্ছে 4 ইয়ার্স। যদি আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম ড্র করি ওর জন্য, 0, 1, 2, 3, 4, ক্যাশ ফ্লো আমরা যখন বন্ড করেছি তখন প্রেজেন্ট ওর ছিল নেগেটিভ, কারণ আমার পকেট থেকে টাকা বের হয়ে গেছে। 4 বছর এট দ্য এন্ড অফ দ্য 4 ইয়ার্স উইল রিসিভ দিস ম্যাচুরিটি ভ্যালু এফ, সেটা কত? $1,000, তাই না? যেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে থ্রি জি স্যার। পার্সেন্ট এবং 4 বছরটা আছে, এটা হচ্ছে এই বন্ডের ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমি ড্র করে ফেললাম। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 4 বছর পাস হওয়ার পর আমরা এটা পাবো। এখন প্রথমটা বলেছে আমাকে কি বের করার জন্য? প্রেজেন্ট ওর। প্রেজেন্ট ওর মানে হচ্ছে এই বন্ডের পারচেজিং টাকা কত ছিল সেটা। আমরা জানি হচ্ছে আমার কত প্রেজেন্ট ওর মানে বাইং রেট আর কি, মানে হচ্ছে এখানে যেটা আমরা ক্যাশ ফ্লোতে দেখিয়েছি। আমরা জানি হচ্ছে এটা কিভাবে বের করে, আমরা জানি এফ ইকুয়াল টু কত? পি 1 + 5 to the power of n, যেহেতু পি বের করতে বলেছে সেটা হচ্ছে আমার কত? এফ 1 + 5 to the power of n. If we put all the values here, f is the 1,000, 1 + 5 means 1 + 0.03, and equal to 10 to the power of 4. So এটা কত হয় দেখেন তো ক্যালকুলেশন করে। তো 888, কত? 888 স্যার। তার মানে $888 আমরা পাচ্ছি। শেষ আচ্ছা, হওয়ার আগে তার মানে এত টাকা দিয়ে আমরা বাই করেছিলাম আর কি ইনিশিয়ালি। 2 নম্বরে বলেছে ডিসকাউন্ট, এই বন্ডের ডিসকাউন্টটা কত? ডিসকাউন্ট মানে হচ্ছে এক্সট্রা কত টাকা আমরা পাচ্ছি সেটা আমরা জানি হচ্ছে সংজ্ঞা অনুসারে এফ মাইনাস অফ পি। তাহলে এখানে ডিসকাউন্ট কত টাকা? স্যার 112। 112 টাকা। ইয়া, $112। সি নাম্বার আমাকে বলেছে যদি এটার বাইং রেট যদি হচ্ছে $700 হতো এবং যদি ম্যাচুরিটি লেভেল 1,000 টাকায় আছে, তাহলে ইন্টারেস্ট রেট কত হয়?
তাহলে আমরা যদি এটা করি, আমরা হচ্ছে এখানে তাহলে পাইং রেট আমরা জানি হচ্ছে f ইকুয়াল টু p 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n। আমাকে এখানে হচ্ছে i বের করতে হবে, 1 প্লাস অফ i টু দি পাওয়ার n ইকুয়াল টু f বাই p, বা 1000 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত, $700। তাহলে কত হয়, i ইকুয়াল টু কত, n এর মান তো এখানে কত 4, তাই না? 1700 মাইনাস অফ 1 কত হয়, ইন্টারেস্ট রেট কত? 0.0935 স্যার। তার মানে 9.35%। বুঝতে পারলাম তাহলে অঙ্কটা? জি স্যার। ওকে। এরপরে একটা খুবই মানে ইন্টিগ্রেটেড আর মানে আমার ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে অ্যানিউটি। অ্যানিউটি জিনিসটা কি? অ্যানিউটি জিনিসটা হচ্ছে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। এই জিনিসটা আসলে কি বোঝায়, সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট। অ্যানুইটি জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে আমার এই যে প্রিমিয়াম দেওয়ার মতো, লাইফ ইন্সুরেন্সের প্রিমিয়াম, বা হচ্ছে আমরা মনে রাখ মানে মনে করছি যে ব্যাংকে আমরা প্রতি মাসে হচ্ছে 100 টাকা করে জমা করবো, 2 বছর পর্যন্ত 100 টাকা করে জমা করবো প্রতি মাসে। তাহলে এই যে সিরিজ মানে হচ্ছে আমি প্রথম মাসে 100 টাকা, দ্বিতীয় মাসে 100 টাকা, এরকম ভাবে 2 বছর পর্যন্ত, 24 মান্থস পর্যন্ত আমরা জমা করলাম। এই জিনিসটাকে আমরা অ্যানিউটি বলি, যে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট। অথবা আমরা এমন এক চুক্তি করলাম কারোর সাথে, আমি ওকে হচ্ছে 20,000 টাকা ল্যান্ড করলাম। ল্যান্ড দেওয়ার পর ওকে বলেছি, আচ্ছা তুমি প্রতি মাসে, তোমার তো হচ্ছে 5 বছর পর তুমি আমাকে এত টাকা পে করতে হইতো, বাট তুমি হচ্ছে 5 বছর পর এভাবে না পে করে আমাকে প্রতি মান্থলি বেসিসে হচ্ছে আমাকে পে করে দাও, বা হচ্ছে 6 মাস পর পর আমাকে পে করো, বা 1 বছর পর পর পে করো। তাহলে এরকম যদি হয় এবং ইকুয়াল পে করতে হবে এবং ইকুয়াল টাকা যদি দাও, তাহলে এটাকে আমরা এইরকম বলি কি, আমরা অ্যানিউটি বলি। তাহলে এরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে যদি ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা আমরা ড্র করি, তাহলে এটা কিরকম হবে, যে কথাটা বললাম। আমরা হচ্ছে মনে করলাম 0 1 2 3 4 5, আমরা জানি না কত বছর পর্যন্ত যাবে, এরকম পর্যন্ত এন পর্যন্ত করলাম। 1 2 3 4 5, এটা এন মাইনাস অফ 1, এটা হচ্ছে এন। তাহলে অ্যানিউইটির আমার কনসেপ্টটা বলে, অ্যানিউইটি অনেক ভাগে ভাগ করবো, বাট হচ্ছে এটা আগে আমরা কথা বলি অ্যানিউইটি আসলে কিরকম। অ্যানিউইটির যে কনসেপ্টটা বলে, এই যে প্রতি ইকুয়াল টাইম ইন্টারভালে, টাইম স্পেসে আমরা ইকুয়াল অ্যামাউন্ট পে করবো। তা আমরা যদি হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট পে করি প্রতি বছরে, এরকম হচ্ছে সেম অ্যামাউন্ট সমান হবে, সেম অ্যামাউন্ট পে করছি। এই যে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট, এটাকে আমরা অ্যানিউইটি বলছি। বুঝতে পারলাম? জি স্যার। এটাকে এই যে এর এত তীর চিহ্ন না দিয়ে আমরা যেটা করি, যখন সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট হয়, যখন এটা অ্যানিউটি আকার এক্সপ্রেস করি, তখন যেটা করি, এই যে এন্ড অফ দ্য ইয়ারে আমরা হচ্ছে দিলাম, আবার লাস্টেরটা হচ্ছে দাগাই, মধ্যেরটা হচ্ছে টান দিয়ে শুধু দেখিয়ে যায়, এটা পুরাটাই হচ্ছে অ্যানিউটি। বুঝতে পারলাম? যে প্রতি বছরে আমরা পে করছি। আপনার তীর চিহ্ন দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার হচ্ছে প্রতি বছরে হচ্ছে যে এইভাবে টান দিয়ে দেখা দিতে পারেন যে অ্যানিউটি আকারে দিচ্ছি। তো এটা কিভাবে হয়, এই যে বললাম আমরা ডেট পেমেন্টের জন্য এরকম হতে পারে, কিছু অ্যামাউন্ট টাকা যদি আমরা ক্যাপিটাল হিসেবে মানে জমা করতে চাই, সেটা হতে পারে। লাইফ ইন্সুরেন্সের প্রিমিয়াম গুলো এরকম হতে পারে, তাই না? এগুলোকে আমরা অ্যানিউটি বলি। আবার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য আমরা এরকম করি। ডেপ্রিসিয়েশন কথা শুনছি, মানে আমরা এটা ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা, জি স্যার। জি স্যার। হ্যাঁ। ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা কিরকম হয়, যে প্রতি বছরে কিছু টাকা আমার পকেটে নিয়ে নেই, এই যে আমার ইকুইপমেন্ট কস্টের হিসেবে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন, লিনিয়ার ডেপ্রিসিয়েশন যদি ক্যালকুলেশন করতাম, সেটা কি করতাম, ফিউচার যেটা হচ্ছে আমার মানে প্রথমে পারচেজিং কস্ট, মানে হচ্ছে আমার ক্যাপিটাল ইন্টারেস্ট এফসিআই, মাইনাস হচ্ছে আমি কি করতাম, বাদ দিতাম হচ্ছে একদম যেটা সার্ভিস ভ্যালু, তাই না? যেটা হচ্ছে লাস্টে আমরা এন্ড অফ দ্য ইয়ারে হচ্ছে বিক্রি করে দেই, ডিভাইডেড বাই কত বছর, সেটা ভাগ করলে আমরা কি লিনিয়ার ডেপ্রিসিয়েশন পেয়ে যেতাম না? জি স্যার। তাহলে এই ডেপ্রিসিয়েশনের কনসেপ্টে আসলে অ্যানুইটি, যে প্রতি ইকুয়ালি আমরা হচ্ছে টাকাটা নিয়ে নিব, মানে আমরা কস্ট হিসেবে দেখাবো ডেপ্রিসিয়েশনটা। এটা হচ্ছে অ্যানুইটির ইকুয়েশন। এখন অর্ডিনারি আমরা অ্যানুইটিকে নরমালি 3 ভাগে ভাগ করি। একটাকে বলতেছি অর্ডিনারি অ্যানুইটি,
একটাকে বলতেছে হচ্ছে অ্যানুইটি ডিউ, আরেকটাকে বলতেছে ডেফার্ড অ্যানুইটি। এই তিনটা তাহলে কি অর্ডিনারি অ্যানুইটি যেটা বলে সেটা হচ্ছে আমরা পেমেন্টটা করব এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ইওওয়াই, প্রতি এন্ড অফ দ্য ইয়ারে আমাকে পে করতে হবে, এটাকে বলে হচ্ছে আমরা অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি, এর যেটা কনসেপ্ট আমরা বললাম। অর্ডিনারি অ্যানুইটি তাহলে কিরকম হবে আমরা যদি দেখাই, 0 1 2 3 4 এরকম এন পর্যন্ত প্রতি বছর আমরা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি প্রতি মান্থলি মানে ইয়ারলি বেসিসে আমরা হচ্ছে পে করতেছি। এটাকে অর্ডিনারি অ্যানুইটি বলতেছি। যে এন্ড অফ দ্য ইয়ার, এক বছর পাস হলে আমরা পে করছি, 2 বছর পাস হলে কমপ্লিট হলে আমরা পে করছি, 3 বছর কমপ্লিট হলে আমরা পে করছি, এটাকে অর্ডিনারি অ্যানুইটি বলতেছি। অ্যানুইটি ডিউ জিনিসটা কি? এটাকে আমরা বলে এই যে আমরা বিগিনিং অফ দ্যাট ইয়ারে আমাকে পে করতে হবে। তাহলে এখানে অ্যানুইটি ডিউর যদি আমরা যদি ড্র করি, তাহলে ক্যাশ ফ্লোটা কিরকম হবে বলেন তো? এটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড আমরা ধরলাম। তাহলে এই প্রেজেন্ট ওয়ার্ড যদি আমরা পারচেজ ওর কাছে ল্যান্ড করলাম, তাহলে ওকে পে মানে আমরা এখান থেকে কিভাবে প্রফিট পেতে পারি? এই অ্যানুইটি ডিউর জন্য তীর চিহ্নগুলো কই থেকে হবে বলেন তো? স্যার প্রথম বছরের শেষ থেকে। বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার, তাই না? বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার মানে কি জিরো না? ও আচ্ছা, হ্যাঁ, 0 থেকে। তাহলে এখানে হচ্ছে আমাকে পে করতে হবে। দিলাম, ওকে, প্রথম পেমেন্ট দিলাম। দ্বিতীয় পেমেন্টটা কত হবে? দ্বিতীয় বছরের পেমেন্টটা দিতে হবে দ্বিতীয় বছর শুরু হওয়ার আগে। তার মানে এখানে পে করতে হবে ইকুয়াল অ্যামাউন্ট। তৃতীয় বছরের পেমেন্টটা কখন করতে হবে? তৃতীয় বছর শুরুতেই। তাহলে এই পয়েন্টটা না, টু না, এটা না, জি স্যার। এখানে পে করতে হবে। চতুর্থ পেমেন্টটা করতে হবে চতুর্থ বছরের শুরুতে, মানে এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তো এরকম করে কোথা পর্যন্ত যাবে তাহলে? এন পর্যন্ত যাবে না n-1 পর্যন্ত যাবে? N-1 পর্যন্ত যাবে। n-1 মানে এন ইয়ারে, মানে লাস্ট ইয়ারে যেটা পে করতে হতো লাস্ট ইয়ারে বিগিনিং এ করতে হবে, মানে n-1 ইয়ারে। তাহলে এইটা হচ্ছে এই অ্যানিউটি। তাহলে এরকম যদি হয়, আমার পেমেন্টে যদি এভাবে বলে দেওয়া থাকে, সেটাকে বলতেছি অ্যানিউটি ডিউ। বুঝতে পারলাম? জি স্যার। আর অর্ডিনারি অ্যানুইটি তো টিপিক্যাল, যদি স্পেসিফাই করে না দেওয়া থাকে আমরা সবসময় ধরে নিই এটা অর্ডিনারি অ্যানুইটি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। আর যদি বলে দেয় এটা অর্ডিনারি মানে অ্যানুইটি ডিউ, ইন দ্যাট কেস আমাদের আলাদা করে করতে হবে। আর ডেফার্ড অ্যানুইটি আমাকে কি বলে, সেটা হচ্ছে এই যে পেমেন্টটা আমাকে কিছু বছর পর্যন্ত আমি আটকায় রাখতে পারবো। মানে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত প্রথম যে অ্যানুইটি পেমেন্টটা সেটা হচ্ছে কিছু বছর পর্যন্ত আমরা না দিলেও হবে, কিছু বছর পর আমরা শুরু করবো। তাহলে এটার জন্য হচ্ছে ফিগারটা কিরকম হয়? মনে করি এখানে আমাকে যেভাবে হচ্ছে ওর শর্ত দিল, সেটা হচ্ছে যে আমি একজনকে কিছু টাকা দিলাম বড় পার্সপেক্টিভ থেকে, না এবার উল্টা পার্সপেক্টিভ ড্র করি। মনে করি আমি কিছু টাকা হচ্ছে লোন নিলাম কারো কাছ থেকে, এটা প্রেজেন্ট ওর পিতে হচ্ছে বসায় দিলাম 0 বছরে। আমি লোন দিলাম, ও আমাকে এমন একটা শর্ত দিল, আচ্ছা তোমার প্রথম 2 বছরে তোমার টাকা দিতে হবে না, তুমি প্রথম পেমেন্টটা করবা এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার। 3 বছর পর থেকে তুমি টাকা দেওয়া শুরু করবা, 3 বছরের পর মানে 3 বছর শেষ হলে। তাহলে ওরকম যদি হয় সেটাকে বলতেছি ডেফার্ড অ্যানুইটি, মানে আমি প্রথম 2 বছর কোনো টাকা পে করবো না, যত টাকা অ্যাকুমুলেট হতে যাচ্ছে সমস্ত টাকাকে আমি ইকুয়াল পেমেন্টে বাকি বছরগুলোতে আমার শোধ করে দিতে হবে। মানে প্রথম 2 বছর আমি পে করবো না, মানে এইটা না যে ইন্টারেস্ট এখানে অ্যাকুমুলেট হয় নাই, ইন্টারেস্ট অ্যাকুমুলেট হতেই আছে, তাই না? কিন্তু আমাকেও শর্ত দিল এই যে প্রথম 2 বছর পেমেন্ট না করলেও চলবে, তুমি 3 বছর থেকে হচ্ছে পেমেন্ট করা শুরু করো, যত টাকা টোটাল জমবে, এই যে আপা n বছর পর্যন্ত টোটাল যত টাকা হইতো ইন্টারেস্ট সহ, ওই টাকাগুলো তোমরা ইকুয়াল অ্যামাউন্টে আমাকে পে করে দিবা। তাহলে আমরা এখানে প্রথম পেমেন্টটা কখন করব, 2-এ নাকি 3-এ? স্যার 3-এ। স্যার চার 3-এ না? হুম। স্যার 3 বছরের এন্ড অফ এ তাহলে স্যার 4 হওয়ার কথা স্যার। না, আমি বলেছি 3 বছর পর, মানে হচ্ছে 3 বছর পর মানে কি?
এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার, মানে 3 বছর শেষ হলে হচ্ছে ফার্স্ট পেমেন্টটা করতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে 3 বছর শেষ হচ্ছে কোথায়, যে এই পয়েন্টে না? এই পয়েন্টে কিন্তু 4 বছরের শুরুর টাইম, 4 বছর কিন্তু শেষ হয় না এখনো। জি স্যার। তাহলে পেমেন্টটা কোথায় হবে, এখানে। তারপর চতুর্থ, এই যে এখানে দিলাম, এভাবে হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট আমি পে করতে থাকবো। কখন পর্যন্ত পে করতে থাকবো, একদম এন্ড পর্যন্ত, তাই না? তার মানে এটাকে আমরা বলতেছি, এরকম যদি হয় সেটাকে ডেফার্ড অ্যানিউইটি বলছি। ডেফার্ড অ্যানিউইটিটা কি, তাহলে কিছু বছর পর্যন্ত আমরা হচ্ছে হোল্ড করতে পারবো। এটাকে বলতেছি অ্যানিউইটি ডেফার, মানে পিরিয়ড অফ ডেফারমেন্ট। তাহলে এখানে পিরিয়ড অফ ডেফারমেন্ট কত বছর বলেন তো, 2 বছর না? জি স্যার। তাহলে 2 বছর পর থেকে পে করেছি, বাট আমরা 3 থেকে এন্ড অফ দ্য থার্ড ইয়ারে পে করতে হবে, তাই না? মানে হচ্ছে এখান থেকে কনসেপ্টটা, এটা হচ্ছে 3 রকম অ্যানিউইটি। একটা অর্ডিনারি অ্যানিউইটি, তার মানে ডেফার্ড অ্যানিউইটিতে যে কনসেপ্টটা সেটা হচ্ছে কিছু বছর পর্যন্ত আমরা হচ্ছে টাকাটা হোল্ড করে রাখবো, তারপর যেভাবে পে করবো সেটা হচ্ছে অর্ডিনারি অ্যানিউইটির নিয়ম অনুসারে যাবে, সেটা হচ্ছে কি এন্ড অফ দ্য ইয়ারে পেমেন্ট গুলো হবে অলওয়েজ। তো এটা হচ্ছে দুইটা, মানে এটা হচ্ছে কথাবার্তা। আর অ্যানিউইটি ডিউটা হচ্ছে আমার বিগিনিং অফ দা ইয়ারে করতে হবে, এন্ড অফ দা ইয়ারে করা যাবে না, মাসের বছরের শুরুতে আমাকে পে করে দিতে হবে। তাহলে এই তিনটা অ্যানিউইটি ক্লাস বুঝতে পারলাম। জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। ডিফার্ড অ্যানিউইটির সাথে কি আবার অ্যানিউইটি ডিউ যোগ করা যায় না? যেমন হচ্ছে এটা যেমন অর্ডিনারি অ্যানিউইটির মতো বছর শেষে দিলাম, বাট ওইটা হচ্ছে বছর শুরুতে দিতে হবে মানে এরকম অ্যাডভান্স। আসলে করে না, মানে ইটস পসিবল, আই এম নট কমপ্লিটলি মানে ইয়ে করে দিচ্ছি না আর কি, উড়াই দিচ্ছি না, বাট হচ্ছে নর্মালি ডেফার্ড অ্যানিউইটির কনসেপ্টই থাকে অর্ডিনারি অ্যানিউইটির সাথে মিক্সড অবস্থায় থাকে আর কি। মানে বেসিক্যালি দুই ভাগে ইউজ করা হয়, অর্ডিনারি অ্যানিউইটি আর অ্যানিউইটি ডিউ। কিন্তু ডেফার্ড অ্যানিউইটি একটা স্পেশাল কেস অফ অর্ডিনারি অ্যানিউইটি। ও বলে আর কি যে 2 বছর বা 3 বছর বা এত ডেফারমেন্ট পিরিয়ড পর্যন্ত আমাকে না পে করলেও হবে, তারপর থেকে তুমি টিপিক্যালি যেভাবে করতে সেভাবে করবে এন্ড অফ দ্য। তো এটা আমরা প্রথমেই বলেছি যে ক্যাশ ফ্লো ডায়াগ্রামে আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড আমরা অলওয়েজ চিন্তা করব আমাদের এখানে যা বলছে সমস্ত কিছু কি এন্ড অফ দ্য ইয়ার। বুঝতে পারলাম, এই জিনিসটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে বারবার বলছি আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, যদি না বলে না দেয় এক্সপ্লিসিটলি, আমরা সবসময় চিন্তা করবো কি এন্ড অফ দ্য ইয়ার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা হচ্ছে কালকে অ্যানুইটির কিছু ইকুয়েশন দেখিয়ে তারপর হচ্ছে কিছু ম্যাথ করবো। তাহলে আমাদের এখানে প্রথম পার্ট একটু শেষ হবে আর কি। আর আমার আসলে 2টা করে ক্লাস নেওয়ার কথা প্রতি উইকে, নিচ্ছি একটা ক্লাস, সিলেবাস তো জীবনে কমপ্লিট হবে না। আপনার কালকে, আচ্ছা সিয়ারের সাথে আমি কথা বলে নিবেন ওইটা।